ঢাকার অলিগলিতে রেডিও তরঙ্গ থেকে টেলিভিশনের স্ক্রিনে সামাজিক মিডিয়ার ফিডে এক অদ্ভুত শ্বাস নিঃশ্বাসের গতি ধরা পড়ছে। দেশের রাজনৈতিক মঞ্চ এখন এক অপ্রত্যাশিত অস্থিরতা পূর্ণ ঝড়ের দোলনা চলছে। এমন এক মুহূর্তে যেখানে একদিকে পুরনো বিরোধের ছায়া গাঢ়, অন্যদিকে নতুন স্বপ্নের আলো ঝলমল করে। ডক্টর মোহাম্মদ ইউনূসের তত্ত্বাবধানে প্রকাশিত জুলাই সনদ একটি নথি, যা দেশের শীর্ষ পতাকার পাতায় এক নতুন অধ্যায়ের সূচনা করে। যেন এক নাটকের পর্দা হঠাৎ উঁচুতে উঠে গিয়েছে। এই সনদে যা প্রথম নজরে সাধারণ নাগরিকের চোখে কেবল একটি কাগজের টুকরো, তবু তার পেছনে লুকিয়ে আছে একটি জটিল হিসাব নিকাশ, যা দেশের রাজনীতিতে এক জটিল জালের মধ্যে বুনে দিচ্ছে। সনদ প্রকাশের সঙ্গে সঙ্গে সর্বত্র আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে জাতীয় নির্বাচনের দিনই গণভোটের আয়োজনের ঘোষণা। এক মুহূর্তে এটি যেন বিএনপির বহুদিনের দাবিকে স্বীকৃতি দিল, আর অন্যদিকে সংসদের উচ্চ কক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব পিআর ব্যবস্থার অন্তর্ভুক্তির মাধ্যমে জামায়াতে ইসলামী একটি গুরুত্বপূর্ণ দাবি পূরণে ইঙ্গিত দিল। তবে এই সরল সাপেক্ষে দেখা যায় যে এমন সিদ্ধান্তের পেছনে সূক্ষ্ম গণনা, রাজনৈতিক কৌশল এবং শক্তির ভারসাম্য রক্ষার গোপন চুক্তি গড়ে উঠেছে। জুলাই সনদ যে ঘোষণার মাধ্যমে উচ্চকক্ষে পিআর ব্যবস্থা প্রত্যাবর্তন করেছে, তা একতরফা সরকারি সিদ্ধান্তের মতোই ধরা পড়েছে। এর মতে বিএনপি তার নোট অব ডিসেন্ট বা আপত্তি কোনোভাবে আলাদা করে বিবেচনা করা হয়নি। তাদের আপত্তিকে গণভোটের রায়ের উপর ছেড়ে দেওয়া হয়েছে। অর্থাৎ বিএনপি এর আপত্তিগুলোকে উপেক্ষা করে একটি বৃহৎ রাজনৈতিক ছকের অংশ হিসেবে এই সনদ জারি করা হয়েছে। সাধারণ মানুষের মধ্যে এই প্রশ্নের সঞ্চার ঘটেছে যে ডক্টর ইউনূসের এই দূরদর্শী নাকি বিতর্কিত সিদ্ধান্ত শেষ পর্যন্ত দেশের রাজনীতিতে সুফল বয়ে আনবে, নাকি অনিশ্চয়তার জলকে আরও বেশি জটিল করে তুলবে। প্রথম দৃষ্টিতে এই ঐতিহাসিক ঘোষণায় বিএনপি এর বহু নেতাকর্মী ও বুদ্ধিজীবী মহল এক বিশাল বিজয় দেখছেন। তাদের ভাষ্য অনুযায়ী সরকার তাদের মূল দাবিগুলো মেনে নিতে বাধ্য হয়েছে এবং গণভোটের আয়োজনের মাধ্যমে তারা এক নতুন সূচনার স্বাদ পেয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন সভা সমিতিতে বিএনপি এর পক্ষ থেকে আমরা জিতেছি, বাকিরা হেরেছে এমন উল্লাস শোনা যায়। বিশেষ করে জামায়াতে ইসলামকে তাদের দাবি আদায়ে ব্যর্থ বলে চিত্রিত করা হচ্ছে। যদিও জামায়াতের উভয় কক্ষে পিআর এর দাবি তুলেছিল, শেষ পর্যন্ত উচ্চ কক্ষে সীমিত পিআর মেনে নিতে হয়েছে। তাদের এই অর্জনকে অর্ধেক প্রাপ্তি হিসেবে দেখা হচ্ছে এবং প্রশ্ন তোলা হচ্ছে, জামায়াত কি আসলে হেরে গেল? ডক্টর ইউনূস কি তাদের সঙ্গে এক ধরনের নৈতিক বেইমানি করেছে? আসলে জামায়াতে ইসলামী সহ ৮টি রাজনৈতিক দলের মূল দাবি ছিল প্রথমে গণভোট এবং তারপর জাতীয় নির্বাচন, পাশাপাশি উভয় সংসদীয় কক্ষে আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে নির্বাচন নিশ্চিত করা। এই দাবিগুলোর মধ্য থেকে কেবল একটি অংশ অর্থাৎ উচ্চকক্ষে পিআর এর গ্রহণ মেনে নেওয়া হয়েছে। তবে এই ছোট জয়টি জামায়াতের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। সরকার তাদের পিআর এর দাবিটি গ্রহণ করেছে, তা কেবল উচ্চকক্ষে সীমাবদ্ধ রাখা হয়েছে। নিম্নকক্ষে সাধারণ পদ্ধতি আগের মতোই থাকবে, তবে সংসদের এমপির সংখ্যা বৃদ্ধি পাবে, ফলে দ্বিকক্ষ বিশিষ্ট একটি কাঠামো গড়ে উঠবে। এই সূক্ষ্ম বিজয় যদি বিএনপি নির্বাচনে জয়লাভ করলেও সরকার গঠন করে, তবে তাদের পক্ষে ইচ্ছামতো আইন পাশ করা কঠিন হয়ে পড়বে। উচ্চকক্ষে একটি শক্তিশালী বিরোধী দল থাকবে, যারা সংবিধান সংশোধনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে ভোট দেওয়ার ক্ষমতা রাখে। তাই এক সময় একচেটিয়া ক্ষমতা চেয়েছিল বিএনপি, এখন উচ্চকক্ষে পিআর এর প্রত্যাবর্তন তাদের জন্য এক চরম চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। তাদের নোট অব ডিসেন্ট ডক্টর ইউনূস সম্পূর্ণ উপেক্ষা করেছে, বরং এসব বিষয়কে গণভোটের রায়ের উপর ছেড়ে দিয়ে জনগণের কাছে চূড়ান্ত সিদ্ধান্তের ভার দিয়েছে। যদি জনগণ হাঁ ভোট দিয়ে জুলাই সনদের প্রস্তাবগুলোকে অনুমোদন করে, তবে বিএনপি ক্ষমতা গ্রহণের পর এমন অনেক শর্ত মেনে চলতে বাধ্য হবে, যা তারা একেবারে চায়নি। এখন আসুন বিএনপির নোট অব ডিসেন্ট এর মূল বিষয়গুলোকে বিশদভাবে দেখি। প্রথমত, তারা চেয়েছিল দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী একই ব্যক্তি হোক, যাতে ক্ষমতার চেক অ্যান্ড ব্যালেন্সড ব্যবস্থা বাদ দেওয়া যায় এবং একক আধিপত্য প্রতিষ্ঠা হয়। দ্বিতীয়ত, তারা উচ্চকক্ষে পিআর এর ধারণা আপত্তি জানিয়েছিল। তারা চেয়েছিল নিম্নকক্ষের একটি প্রতিচ্ছবি হিসেবে উচ্চকক্ষ গঠন হোক, যাতে ক্ষমতায় আসার পর কোনো বাধা ছাড়াই ইচ্ছামতো আইন পাশ করা যায়। তৃতীয়ত, তারা দলীয় প্রভাব মুক্ত পাবলিক সার্ভিস কমিশন পিএসসি চায়নি,
বরং তারা চেয়েছিল যে বিসিএস ক্যাডারের নিয়োগে সরাসরি প্রভাব রাখতে পারে, যাতে তাদের অনুগতদের মাধ্যমে প্রশাসনকে পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা যায়। চতুর্থত, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান নিয়োগের পদ্ধতিতে তারা আপত্তি জানিয়েছে, কারণ স্বাধীন নিয়োগের মাধ্যমে দলীয় প্রধানের ক্ষমতা হ্রাস পেতে পারে, আর তারা চেয়েছিল দুর্নীতি মোকাবেলায় কোনো বাধা না থাকে। পঞ্চমত, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও অডিটর জেনারেল নিয়োগের পদ্ধতিতে তারা আপত্তি জানিয়েছিল, যাতে দলীয় প্রভাব কমে না যায়। ষষ্ঠত, তারা সর্বোচ্চ বিচারপতির নিয়োগের পরিবর্তন চেয়েছিল। সর্বোচ্চ বিচারপতি পরিবর্তনের শীর্ষ 3 জনের মধ্যে থেকে একজনকে নিয়োগের মাধ্যমে তারা তাদের অনুগত বিচারপতি বসাতে চেয়েছিল। বিএনপি চেয়েছিল এসব বিতর্কিত বিষয়গুলোকে গণভোটের আওতায় না এনে স্বয়ংক্রিয়ভাবে বাদ দেওয়া হোক। তবে ডক্টর ইউনূস এসব দাবিকে সম্পূর্ণ উপেক্ষা করে এসব বিষয়কেও গণভোটের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। এর মানে হলো, যদি জনগণ হা ভোট দিয়ে জুলাই সনদের প্রস্তাবগুলোকে অনুমোদন করে, তবে বিএনপি ক্ষমতা গ্রহণ করলেও এসব বিষয়কে উপেক্ষা করে দেশ চালাতে পারবে না। তাদের জনগণের রায় মেনে চলতে হবে। ডক্টর ইউনূসের ঘোষণা, জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে, যা ফেব্রুয়ারির প্রথম ধাপে সম্পন্ন হবে। এই গণভোট একটি প্রশ্নের বিপরীতে 4টি অপশন থাকবে, যা ব্যালট পেপারে স্পষ্টভাবে লেখা থাকবে। প্রশ্নটি হবে, আপনি কি জুলাই জাতীয় সনদ এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলির প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন? অপশন হলো, প্রথমে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে জুলাই সনদের আলোকে গঠন এবং পরিচালনা করা হবে। দ্বিতীয়তে, আগামী সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট, যেখানে একটি উচ্চ কক্ষ এবং একটি নিম্ন কক্ষ থাকবে, এবং দলগুলো তাদের প্রাপ্ত ভোটের অনুপাতে 100 জন সংসদ সদস্য নিয়ে উচ্চ কক্ষ গঠন করবে, এবং সংবিধান সংশোধনের জন্য উচ্চ কক্ষের সংখ্যাগরিষ্ঠের অনুমোদন প্রয়োজন হবে। তৃতীয়ত, যে 30টি বিষয়ে ঐক্যমত রয়েছে সেসব বিষয়ে দলগুলো বাধ্য থাকবে। চতুর্থ, অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলির প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়ন হবে। যদি গণভোট না ভোট জয়ী হয়, অর্থাৎ বিএনপি এবং আওয়ামী লীগ উভয় ক্ষেত্রে না ভোটের প্রচারণা চালিয়ে সফল হয়, তবে জুলাই সনদের সমস্ত আকাঙ্ক্ষা, শহীদের স্বপ্ন এবং পরিবর্তনের প্রত্যাশা নষ্ট হয়ে যাবে। দেশের প্রচলিত রাজনৈতিক ধারা অপরিবর্তিত থাকবে এবং নতুন আশাবাদ গলে যাবে। এ কারণে এর নির্দিষ্ট প্রেক্ষাপটে আওয়ামী লীগ এবং বিএনপি এক অপ্রত্যাশিত ঐক্য গড়ে তুলেছে। আওয়ামী লীগ তাদের বিভিন্ন প্ল্যাটফর্মে না ভোটের পক্ষে প্রচারণা শুরু করেছে, এবং বিএনপির বিভিন্ন অ্যাক্টিভিস্ট এবং ছাত্র দলের অফিসিয়াল পেজগুলোতেও না ভোটের জোরদার প্রচারণা চলছে। উভয় দলই এককভাবে দেশ শাসন করার ক্ষমতাকে অক্ষুণ্ণ রাখতে চায় এবং গণভোটের মাধ্যমে তা অর্জন করতে চায়। যদি গণভোট 2 সপ্তাহ আগে অনুষ্ঠিত হয়, তবে হয়তো জনগণের মতামত আরও পরিষ্কার হতো। তবে জাতীয় নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হলেও বড় কোনো সমস্যা নেই, যদি না নির্বাচন সম্পূর্ণ সুষ্ঠু ও অবাধ হয়, যে কোনো ধরনের কারচুপি ও জবরদখল না থাকে। ভোট অবশ্যই সুষ্ঠু ও শান্তিপূর্ণ হতে হবে এবং প্রশাসনকে অত্যন্ত শক্তিশালী ও নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। ডক্টর ইউনূসকে এই বিষয়টি নিশ্চিত করতে হবে এবং জনগণের সক্রিয় সহযোগিতা অপরিহার্য। বিএনপি কখনোই আনুপাতিক প্রতিনিধিত্ব পিআর এর পক্ষে ছিল না। তারা বারবার দাবি করে আসছে যে সাধারণ জনগণ পিআর এর জটিলতা বুঝতে পারবে না এবং এই নিয়ে মুখে ফেনা তুলছে। তবুও পিআর এর ব্যবস্থা উচ্চ কক্ষে মেনে নেওয়া হয়েছে, যা জামাত ইসলামের জন্য একটি বড় বিজয়। এখন যদি বিএনপি সরকার গঠন করে, এমনকি 40% ভোটও পায়, উচ্চ কক্ষে বিরোধী দলের 60% ভোটের সংখ্যাগরিষ্ঠতা থাকবে এবং সংবিধান সংশোধনের জন্য উচ্চ কক্ষের অনুমোদন ছাড়া কোনো পরিবর্তন সম্ভব হবে না। এই ব্যবস্থা ভবিষ্যতের যে কোনো ফাঁসিবাদ শাসনকে রোধ করতে সক্ষম হবে এবং জুলাই সনদের অন্যতম প্রধান লক্ষ্য ছিল ভবিষ্যৎ ফ্যাসিবাদকে রুখে দেওয়া। এখন জনগণকে 3টি কঠিন প্রশ্নের মুখোমুখি হতে হবে। প্রথমে, আপনি কি জুলাই সনদ সম্পূর্ণভাবে বাস্তবায়ন চান? যদি হ্যাঁ হয়, তাহলে জামাতকে নির্বাচনে বিজয় করুন এবং গণভোট হ্যাঁ জয়যুক্ত করুন। দ্বিতীয়তে, আপনি কি একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং কঠিন কাঠামো চান? যদি হ্যাঁ হয়, তবে জামাতকে নির্বাচনে বিজয়ী করুন এবং গণভোট হ্যাঁ জয়যুক্ত করুন। তৃতীয়তে, আপনি কি বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে চান? যদি হ্যাঁ হয়, তবে জামাতকে নির্বাচনে বিজয়ী করুন এবং গণভোট
গণভোটে হ্যাঁ জয়যুক্ত করুন। এই মুহূর্তে আর কোনো বিকল্প পথ নেই। গণভোটের ক্ষেত্রে একটি বড় সমস্যা হলো দেশের অনেক মানুষই এখন অক্ষরজ্ঞানহীন। তাদের কাছে একটি জটিল বিষয়গুলো ব্যাখ্যা করা কঠিন হতে পারে। তাই তাদের কাছে একটি সরল বার্তা পৌঁছে দিতে হবে। ভাই, আপনি যদি দেশের সত্যিকারের পরিবর্তন চান, জুলাই চেতনার বাস্তবায়ন চান, ফ্যাসিবাদকে রুখে দিতে চান এবং আওয়ামী লীগের শাসন ফেরানো থামাতে চান, তবে গণভোটে হাতে টিক দিন। কারণ বিএনপি এবং আওয়ামী লীগ উভয়ই এই গণভোট চায়নি। তারা গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন বা সংস্কারও চায় না। এখন প্রশ্ন উঠছে, এই রাজনৈতিক খেলার আসল বিজয়ী কারা? ডক্টর মোহাম্মদ ইউনূস কি পরোক্ষভাবে দেশের মানুষকে একটি স্পষ্ট বার্তা দিয়ে রেখেছেন? সেই বার্তাটি কি, যদি তুমি সত্যিকারের পরিবর্তন চাও তবে বিএনপিকে বয়কট করো এবং জামায়াতকে ক্ষমতায় আনো? এই প্রশ্নটি এখন দেশের প্রতিটি মানুষের মনে ঘুরপাক খাচ্ছে। যদি আমরা এই জটিল পরিস্থিতি বিশ্লেষণ করি, দেখা যায় যে মূল খেলাটি কেবল দুটি দল বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে নয়, বরং একটি বৃহত্তর কাঠামোর মধ্যে চলে গেছে, যেখানে জামায়াতের কৌশলগত জয়, ডক্টর ইউনূসের সিদ্ধান্ত এবং জনগণের সচেতনতা একে অপরের সঙ্গে জড়িয়ে আছে। একদিকে জামায়াতের জন্য উচ্চকক্ষ পিআর গ্রহণ একটি কৌশলগত সাফল্য, যা ভবিষ্যতে সরকার গঠনের সময় তাদেরকে শক্তিশালী বিরোধী অবস্থানে রাখবে। অন্যদিকে বিএনপি এর নোট অব ডিসেন্টের সব দাবিকে উপেক্ষা করে গণভোটের মাধ্যমে জনগণের রায়কে বাধ্যতামূলক করা তাদের ক্ষমতা সীমিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তাছাড়া আওয়ামী লীগের সঙ্গে অপ্রত্যাশিত ঐক্য, যা এই দুই দলকে একসঙ্গে না ভোটের দিকে ধাবিত করছে, তা রাজনৈতিক দৃশ্যপটকে আরও জটিল করে তুলেছে। যদি না ভোট জয়ী হয়, তবে জুলাই সনদের সব প্রস্তাব বাতিল হয়ে যাবে এবং দেশের রাজনৈতিক ধারা পূর্বের মতোই চলতে থাকবে। তবে যদি হ্যাঁ জয়যুক্ত হয়, তবে উচ্চকক্ষে পিআরের মাধ্যমে একটি শক্তিশালী বিরোধী দল গঠিত হবে, যা ভবিষ্যতে সাংবিধানিক সংশোধন, নীতি নির্ধারণ এবং প্রশাসন কাঠামোতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অবশেষে এই বিশাল রাজনৈতিক নাটকের মূল প্রশ্নটি রয়ে যায়, জনগণ কি সত্যিকারের পরিবর্তনের জন্য প্রস্তুত, নাকি পুরনো শাসন কাঠামো নিরাপত্তা ও স্বার্থের পেছনেই লুকিয়ে আছে? ডক্টর ইউনূসের ঘোষণার পর দেশের প্রতিটি কোনায় কোনায় শোনা যায় এক ধরনের উত্তেজনা, এক ধরনের অনিশ্চয়তা এবং এক ধরনের প্রত্যাশা। এই মুহূর্তে যখন গণভোটের দিন নিকটবর্তী, তখনই দেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে। আপনার মতামত কি? এই জটিল পরিস্থিতিতে আসলে খেলাটি কোথায়? কে হবে প্রকৃত বিজয়ী? আপনার মূল্যবান মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। এই চ্যানেলে নতুন হলে বিশ্লেষণমূলক খবর পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপিয়ে রাখুন, যেন আপনি কখনো এই গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিবর্তনের কোনো দিক মিস না করেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।